প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা অনিয়মিত 2026 সালে গণিত পরীক্ষা দিলাম তাদের জন্যই কিন্তু আমরা খ বিভাগের সৃজনশীল প্রশ্নের সমাধান কিন্তু আজকে নিয়ে এসেছি। আজকে আমরা দেখব 5 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 4 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখেছি। গত ক্লাসেও কিন্তু আমাদের জ্যামিতি ছিল, আজকেও কিন্তু আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করব। আসলে জ্যামিতি কিন্তু আসলে বুঝলে সবটা কাজই কিন্তু সহজ হয়, না বুঝলে সবটা কাজই কিন্তু আমাদের কাছে জটিল মনে হয়। তা আসলে উপপাদ্য প্রমাণ করা কিন্তু সবচাইতে সহজ কাজ, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তাহলে এই জ্যামিতিরই আমরা 5 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখব। দেখো, আমরা কিন্তু সকল শিক্ষা বোর্ডে কিন্তু এই একই প্রশ্নের মাধ্যমে কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে। আমাদের যে 2025 সালের সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের সকল বোর্ড অর্থাৎ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ড সবগুলো কিন্তু একই প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসলে দেখে আমাদের যে 5 নাম্বার সৃজনশীল প্রশ্নটা রয়েছে সেটা ক নাম্বার প্রশ্ন কি বলা হচ্ছে, বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ x + 10 ডিগ্রি ও 3x - 20 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করো। এখানে আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে। এখন একই চাপের ওপর দণ্ডায়মান দুটা বৃত্তস্থ কোণ যদি হয়, তোমাদের কিন্তু একটা 21 নাম্বার উপপাদ্য আছে, সেখানে তোমরা যদি দেখো তাহলে সেখানে তোমরা দেখতে পাবা যে দেখো একই চাপের ওপর প্রমাণ করতে বলা আছে যে একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুইটি সমান। তাহলে এখানে যদি কোণ দুটা সমান হয়, এরকমভাবে তোমাদের দেখবা দুটা চিত্র আছে তোমাদের এখান থেকে কিন্তু আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো এরকম একটা উপপাদ্য তোমাদের 21 নাম্বার উপপাদ্য আছে। এই কোণ দুটা কিন্তু যদি একই চাপ আমাদের যদি এখানে যদি আমরা ব্যবহার করি, এখানে যদি এ বি, এখানে যদি আমরা সি, এখানে ডি যদি ব্যবহার করি, এখন দেখো চাপটা কি আমাদের এ বি চাপের ওপর কয়টা কোণ, একটা হচ্ছে এ ডি বি অর্থাৎ এই কোণ, আরেকটা হচ্ছে এ সি বি কোণ অর্থাৎ এই দুটা কোণ কিন্তু সমান হবে। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে। এখন আসি, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু একই চাপের ওপর বৃত্তস্থ কোণ দুটি কিন্তু সমান, তাহলে এই শর্ত অনুযায়ী কিন্তু আমরা ক নাম্বারের প্রশ্ন উত্তরটা করতে পারবো। তাহলে আমরা 5-এর ক নাম্বারের কাজ এখন করব, ক নাম্বার। তাহলে এখন আসি, দেখো এখানে দুটা কোণ দেওয়া আছে, আমরা যদি লিখি দেওয়া আছে আমরা লিখব। প্রথমে দেওয়া আছে কি কোণ দুইটি, বৃত্তস্থ কোণ দুইটি বা বৃত্তস্থ কোণ দুইটি আমরা যদি লিখি, দেওয়া আছে বৃত্তস্থ কোণ দুইটি কি কি, একটা হচ্ছে x + 10 ব্র্যাকেটের বাইরে ডিগ্রি ও আরেকটা হচ্ছে 3x - 20 ব্র্যাকেটের বাইরে। এই দুইটা কোণ কিন্তু আমরা ওই যে শর্ত অনুযায়ী আমরা তাহলে এই দুটা সমান সমান দিয়ে লিখতে পারবো। তাহলে শর্ত মতে x + 10 = 3x - 20। এখন দেখো আমাদের এখানে ডিগ্রি দেওয়া আছে, আমরা তাহলে ডিগ্রিটা ব্র্যাকেটের বাইরেও দিতে পারতাম, তাহলে সেই ক্ষেত্রে এরকমভাবে দেওয়া আছে লিখতে পারতাম। যেহেতু বৃত্তস্থ একই চাপের ওপর বৃত্তস্থ কোণ দুইটি সমান, তার কারণে কিন্তু আমরা সমানটা দিতে পারলাম মাঝখানে। এখন আসি x + 10, আমরা ডিগ্রিটা দিয়ে দিলাম 3x - 20 ডিগ্রি দিলাম। এখন আসি আমরা এক্সের যেহেতু 3xটা বড়, তাহলে এক্সটাকে ওই পাশে দিই আর 20টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের এখানে আছে কত 10 ডিগ্রি, আর এই পাশে 20 ডিগ্রি যদি এই পাশে আসে মাইনাস এই পাশে আসলে 20 ডিগ্রি প্লাসের হবে, আর এই পাশে 3x হবে, এই এক্সটা ওই পাশে গেলে মাইনাস হবে। এখন আসি, দেখো আমরা তাহলে 20 আর 10-এ কত হয় 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি সমান এখানে কত হয় 3x এর মধ্যে থেকে 1x বিয়োগ করলে কিন্তু 2x হয়। তাহলে আমরা এখন যদি ঘুরে লিখি তাহলে 2x সমান কত 30 ডিগ্রি, x সমান কত 30 ভাগ কত 30 ভাগ 2 সমান আমাদের x সমান মান আসবে কত, x সমান মান আসবে আমাদের 15 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, x এর মানে কিন্তু ক নাম্বারে শুধু x এর মানটা বের করতে বলা হয়েছে, তাহলে আমরা কিন্তু x এর মান বের করলাম, মানে আমরা 2 নাম্বার পেয়ে গেলাম। এবার আসি খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। আর এই খ নাম্বার মানে তোমার উপপাদ্য 23। আমরা কিন্তু এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমাদের জ্যামিতির আমাদের উপপাদ্যগুলো কিন্তু প্রমাণ করে দেওয়া আছে। এখন আসি, এখন আমাদের কি করতে হবে, তাহলে দেখো আমাদের চিত্র কিন্তু এখানে আছে। খ নাম্বারের জন্য যে কাজটুকু করতে হবে, প্রমাণ করো যে এল কে এন এই কোণ
আর বলা হচ্ছে LMN 2 সমকোণ। অর্থাৎ আমরা জানি কোনো বৃত্তের ভেতরে যদি কোনো চতুর্ভুজ উৎপন্ন হয় তার বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়, সেটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। আমরা দেখি এটা প্রমাণ করব। তাহলে এখন আসি 5-এর, আমরা এখান থেকে একটু লিখব। 5-এর আমরা এবার খ নাম্বার প্রশ্নের উত্তরটা করতে চাচ্ছি। তাহলে আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে, আমরা একটু লিখব। তাহলে বিশেষ নির্বাচন আমরা এই চিত্রটাকে কিন্তু আসলে তোমাদের কি করতে হবে, এই চিত্রটা কিন্তু তোমাদের অঙ্কন করে করতে হবে এবং আরও কিছু কাজ আছে। তাহলে আমরা একটু যদি বলি, তাহলে মনে করি কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AKLMN চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে, প্রমাণ করতে হবে এটা সমান 2 সমকোণ। তাহলে আমরা বলবো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে KLMN ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে KLMN চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। প্রমাণ করতে হবে যে এখানে প্রমাণ করতে হবে যে আমাদের যে দুটো তত্ত্ব দেওয়া আছে এখানে সেই অনুযায়ী আমরা লিখব। প্রমাণ করতে হবে যে কোণ LKN প্লাস কোণ LMN সমান সমান 2 সমকোণ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা বিশেষ নির্বাচন। এরপরে আছে অঙ্কন। আমরা যদি এখন অঙ্কন করি তাহলে অঙ্কন আছে আমাদের, দেখো এল থেকে ও পর্যন্ত আমাদের যোগ করতে হবে এবং ও থেকে এন পর্যন্ত, অর্থাৎ ও কমা এল এবং ও কমা এন যোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের অঙ্কন। এখন আমরা অঙ্কন করে নিব। তাহলে আমাদের ও কমা যোগের ক্ষেত্রে কমা ব্যবহার করতে হয়। ও কমা এল ও কমা এন যোগ করি। এখন যোগ করলাম। সেক্ষেত্রে এখন আমাদের কাজ শেষ। এখন আমরা একটু প্রমাণ করতে পারবো। তাহলে এখন আমি একটু ওর থেকে আমরা এটাকে যোগ করে দিচ্ছি। দেখো আমরা যোগ করে দিলাম। এখন আমাদের এটা কেন্দ্রস্থ কোণ একটা উৎপন্ন হলো। তো যাই হোক, এখন আমরা প্রমাণ করব। দেখি, খুবই সহজ কাজ, উপপাদ্য প্রমাণ করা। 23 নম্বর উপপাদ্য। দেখো আমরা এই উপপাদ্যর ক্ষেত্রে এখন আসি। আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে চাপ ধরে আমাদেরকে নির্বাচন করতে হবে। চাপের ওপর নির্ভর করে দুইটা কোণ তৈরি হয়, একটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আরেকটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, চাপের ওপর নির্ভর করে। এখন আসি, চাপ যদি আমরা LKN ধরি তাহলে চাপের যে পাশে চাপ থাকবে তারই বিপরীত পাশে থাকবে অর্থাৎ বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রের ভেতরে প্রবেশ করার সাথে সাথে সেটা কিন্তু কেন্দ্রস্থ কোণ হবে। এখন আসি আমরা LKN চাপের ক্ষেত্রে আমরা বলবো LKN ওপরের চাপটা। দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত চাপ, এই চাপের দুইটা প্রান্ত, একটা L প্রান্ত আর একটা N প্রান্ত। এই L প্রান্ত থেকে বৃত্তের অপর প্রান্তে যাবে এবং যেহেতু আমাদের চাপ উপরের সাইডে, তাহলে কিন্তু ওই দিকে যাবে না, বৃত্তস্থ কোণ কিন্তু ওই দিকে না, বিপরীত পাশের দিকে যাবে বৃত্তস্থ কোণটা। তাহলে LKN চাপের ক্ষেত্রে আমরা বলবো LKN চাপের ক্ষেত্রে আমাদের বৃত্তস্থ কোণ, দেখো LKN এই সাইডে, তাহলে এই প্রান্ত থেকে বৃত্তের উপরে আসবে, আমরা যাকে বলবো LMN। বৃত্তস্থ কোণ হচ্ছে LMN এবং কেন্দ্রস্থ কোণ কি হবে? দেখো দুইটা প্রান্ত থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করলে সেটা হবে বৃত্তস্থ কোণ। এখন আসি প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, কেন্দ্রস্থ কোণ কিন্তু দুইটা আছে। আমরা ওটাকে এখানে একটু নিচের দিকে লিখলাম। কেন্দ্রস্থ কোণ তো একটা নিচে আছে, আরেকটা কিন্তু ওপরের প্রান্ত আছে। তে চাপ বৃত্তস্থ কোণ যদি নিচের প্রান্তে হয়, বৃত্তস্থ কোণটা যদি নিচের প্রান্ত হয়, তাহলে এই বৃত্তস্থ কোণের সাথে কিন্তু এই কেন্দ্রের ওপরের প্রান্তটা এর সাথে যোগ হবে। তার মানে এটা যদি 60 হয়,
এই বৃত্তস্থ কোণ যদি 60 হয় ওপরেরটা হবে 120 এরকম, অর্থাৎ ওপরের প্রান্ত। তাহলে কেন্দ্রস্থ কোণটা কিন্তু ওপরেরটা ধরবে, যাকে বলা হয় বড়, যে কেন্দ্রের ভেতরে যেটা বড় কোণ সেটাকে বলা হয় প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। আর আমাদের নিচেরটাকে শুধু এটাকে আমরা শুধু কেন্দ্রস্থ কোণ বলবো। এখন তাহলে আমরা এখান থেকে একটা ধারণা পেলাম যে বৃত্তস্থ কোণ যদি নিচের প্রান্ত হয়, কেন্দ্রস্থ কোণটা ওপরের প্রান্ত ধরে। আবার বৃত্তস্থ কোণটা যদি ওপরের প্রান্ত হয়, কেন্দ্রস্থ কোণটা হবে নিচের প্রান্তটা। তাহলে সেই ক্ষেত্রে এটার সাথে কিন্তু নিচেরটা, তাহলে ওপরে বৃত্তস্থ কোণ ওপরে, কেন্দ্রস্থ কোণটা এটার সাথে নিচেরটার সম্পর্ক, আর নিচেরটা বৃত্তস্থ কোণ তাহলে উপরের কেন্দ্রস্থ কোণের সাথে সম্পৃক্ত। তাহলে এটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। আর এখন আমাদের তাহলে বৃত্তস্থ কোণ কি হচ্ছে? এখন আরেকটা জিনিস আছে, আমরা এখানে অতটুকু আর লিখবো না, আমরা শর্টকাটে করব। তবে কি করব দেখো, আমাদের কেন্দ্রস্থ কোণ যদি বামে লিখি, তাহলে কেন্দ্রস্থ কোণ যদি আমরা বামে লিখি কখনো এল ও এন, যদি আমরা কেন্দ্রস্থ কোণটা যদি বামে লিখি, তাহলে কেন্দ্রস্থ কোণ যদি বামে লিখি তাহলে আমাদের বৃত্তস্থ কোণ যেটা তার সাথে 2 গুণ করতে হবে। বৃত্তস্থ কোণ কি? এল এম এন, কোণ এল এম এন এন, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমাদের এটা যদি 100, এটা যদি আমাদের কেন্দ্রস্থ কোণ যদি 100 হয়, তাহলে আমাদের এর কেন্দ্রস্থ কোণ যেহেতু দেখো এটার মান হবে তখন 50, বৃত্তস্থ কোণ যেহেতু অর্ধেক, তাহলে এখন 2 দ্বারা গুণ করলে কিন্তু দেখো এর সমান হচ্ছে। এই কারণে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বামে লিখলে বৃত্তস্থ কোণের 2 দ্বারা গুণ করলে তাহলে এই কেন্দ্রস্থ কোণের সমান হবে। তাহলে এখন কি করব আমরা? তাহলে দেখো আমরা একটি লিখব চাপের ক্ষেত্রে, আমরা আমাদের কোণটা দেখো আমাদের কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ যেহেতু চাপ ওপরের প্রান্ত, তাহলে আমাদের এটা হবে বৃত্তস্থ কোণ আর এই ওপরেরটা হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণের আগে কি লিখব? যেহেতু বড় কেন্দ্রস্থ কোণ, এটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। তাহলে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ কি? এল ও এন, কোণ এল ও এন সমান সমান আমাদের বৃত্তস্থ কোণ কি? এল এম এন। তাহলে এটার সাথে 2 গুণ করতে হবে, তাহলে এল এম এন, কোণ এল এম এন 2 গুণ করতে হবে। এখন সাইড নোটে কি লিখবো? আমরা সাইড নোটে লিখব কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সাইড নোটে আমরা লিখব কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার যদি বৃত্তস্থ কোণ কেউ বামে লেখে তাহলে কিন্তু অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যদি ডানে লেখে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে হবে, হাফ লিখতে হবে। সেই ক্ষেত্রে কি হবে? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে বৃত্তস্থ কোণ অর্থাৎ ছোটটা যদি আমরা বামে লিখি, বৃত্তস্থ কোণ মানে ছোট, যদি বামে লিখি তাহলে কেন্দ্রস্থ কোণের কি করতে হবে? অর্ধেক করতে হবে। আর যদি বড়টা মানে কেন্দ্রস্থ কোণ যদি বামে লিখি তাহলে বৃত্তস্থ কোণের সাথে গুণ দিতে হবে 2 দ্বারা। তাহলে সমীকরণ আমরা এখান থেকে কি পেলাম? তাহলে আমরা সমীকরণ নাম্বার পেলাম হচ্ছে 1। এখন আসি আমরা সমীকরণ নাম্বার দিলাম, একটু বড় করে টান দিয়ে আমরা সমীকরণ নাম্বার 1 দিলাম। এবার আসি আমরা চাপটাকে এবার পরিবর্তন করেছি, এবার চাপটাকে আমরা এল এম এন চাপের ক্ষেত্রে আবার আমরা লিখেছি, আবার এল এম এন চাপের ক্ষেত্রে। এবার চাপটা দেখো, চাপটা যেহেতু নিচের প্রান্ত, তাহলে এই প্রান্ত থেকে আমার এক প্রান্তে বৃত্তের ওপরে যাবে, ঘুরে আসলে এটাকে বলবো বৃত্তস্থ কোণ। বৃত্তের এক প্রান্তে, চাপের এক প্রান্ত থেকে বৃত্তের ওপরে যাবে, বক্ররেখার ওপরে যাবে, অপর প্রান্তে ফিরে আসবে, তাকে বলবো আমরা বৃত্তস্থ কোণ। বৃত্তের চাপের যে এক প্রান্ত থেকে কেন্দ্রের ভিতরে প্রবেশ করবে এবং অপর প্রান্তে চাপের অপর প্রান্তে ফিরে যাবে, তাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ। এখন আসি তাহলে চাপের ক্ষেত্রে এখানে দেখো আমরা চাপ যখন আমরা নিচেরটাকে ধরলাম তাহলে বৃত্তস্থ কোণের নাম হচ্ছে আমাদের এল কে এন, আর কেন্দ্রস্থ কোণ যেহেতু বৃত্তস্থ কোণটা ওপরে, কেন্দ্রস্থ কোণটা শুধু এটাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ এল ও এন। তাহলে কেন্দ্রস্থ কোণ এল ও এন, কেন্দ্রস্থ কোণ এল ও এন, এটাও কিন্তু এল ও এন, তবে এটা ধরছে ওপরেরটাকে প্রবৃদ্ধ আর এটা নিচেরটাকে ধরছে, যার কারণে শুধু কেন্দ্রস্থ কোণ এল ও এন সমান সমান 2 গুণন বৃত্তস্থ কোণ এল কে এন, 2 গুণন এল কে এন সমীকরণ নাম্বার 2। এটা তো আমার আর এটা লেখা লাগবে না, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যেহেতু একবার আমরা সাইড নোট দিয়েছি, দ্বিতীয়বার আর দেওয়ার প্রয়োজন হবে না। এখন এই দুটা কোণ আমরা যোগ করব, 1 আর 2 এখন আমরা যোগ করব, তাহলে 1 যোগ 2 করে পাই। এখন আমরা লিখেছি 1 যোগ 2
করে পাই। আমরা এই দুটাকে এখন যোগ করব। যোগ বলতে আমাদের বাম সাইড যোগ বাম সাইড আর ডান সাইড যোগ ডান সাইড, তাহলে কি হবে এই দুটা, তাহলে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ যোগ কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ কি LON, কেন্দ্রস্থ লিখলেও কোণ না লিখলেও হবে, আমাদের জায়গা কম একটু আমরা কমই লিখবো, সমস্যা নাই, কেন্দ্রস্থ কোণ চিহ্ন দিলে হবে, বাংলা লিখলেও চলবে না লিখলেও হবে, যেহেতু এখানে কোণ চিহ্ন আছে, কোণ LON যোগ শুধু কেন্দ্রস্থ কোণ, এটা 2 নম্বরের কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ LON সমান সমান, এখন আমরা এই দুটা যদি যোগ করি তাহলে ডান সাইড এখন দেখো এর ভেতরেও 2 আছে, এর ভেতরেও কিন্তু 2 আছে, আমরা দুইটাকে কমন নিয়ে একবারই লিখতে পারি, দুটাকে ব্র্যাকেটের বাইরে লিখে আমরা এই কোণ লিখব কোণ LMN, L কোণ চিহ্ন দিলাম, এটা কোণ চিহ্ন আমাদের LMN যোগ কোণ কোনটা আরেকটা LKN যোগ কোণ LKN। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে এখন আসি, এখন এই প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ মিলে তাহলে দেখো আমাদের কিন্তু পুরোটাকে ধরলো, তাহলে কত ডিগ্রি হবে বলে 360 ডিগ্রি হবে, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ, তাহলে সম্পূর্ণ কেন্দ্র একটা কেন্দ্র কত ডিগ্রি কোণ থাকে, একটা কেন্দ্রে কিন্তু টোটালে 360 ডিগ্রি কোণ থাকে, তাহলে 360 ডিগ্রি মানে কি 360-এর মধ্যে দেখো 4টা 90 আছে, 4টা 90 আছে, তাহলে 4টা 90 4 দ্বারা গুণ করলে কিন্তু 36, 360, তার মানে কয়টা 90 আছে 4টা, তার মানে এই কেন্দ্রস্থ কোণ এবং প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ মিলে কিন্তু 4 সমকোণ, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এখন আমরা লিখতে পারি যে 4 সমকোণ, আমরা সাইড নোটে লিখে দিব, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 সমকোণ, 4 সমকোণ প্লাস এখান থেকে আমরা তাহলে এই পুরোটা মিলে আমরা কিন্তু পেলাম কত 4 সমকোণ, আমরা একটু এইদিকে আগে লিখেছি বা এখন আমরা তাহলে পাচ্ছি 4 সমকোণ, সমকোণ সমান সমান আমরা এখানে দেখো LMN প্লাস LKN, এখন আসি আমরা ডান সাইডের যে দুইটা কোণ আমরা লিখছি সেটা কিন্তু আমাদের দেখো এটা 4 সমকোণ, আর এটাই কিন্তু আমাদের দেখো LKN প্লাস LMN, এটা হয়তো আগে আছে এটা পরে আছে, আমরা এখন তাহলে এই দুটাকে আমরা যদি এখন যোগ করে দিই তাহলে আমাদের প্রশ্নে কিন্তু LMNটা আগে আছে, LMNটা পরে আছে, আর LKNটা আগে আছে, আমরা এটাকে যোগের ক্ষেত্রে আগ পিস করে আমরা লিখতে পারবো। আমরা তাহলে এখন আসি 2 ইন্টু আমাদের এই পাশে কিন্তু এখানে আমরা যে পেলাম সেটা একটু আমাদের সাইড নোট দিতে হবে, এখন কি কোণ আমরা কি LKN তাহলে লিখলি, আমরা তাহলে দ্বিতীয়টা আগে লিখি LKN যোগ কোণ LMN আমরা লিখে দিলাম। এখন সাইড নোটে আমাদের কি লিখতে হবে দেখো, এই যে প্রবৃদ্ধ আমাদের সাইড নোটে লিখতে হবে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের সমষ্টি 4 সমকোণ, আমরা এখন লিখব প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের সমষ্টি, আমরা এখানে লিখব সাইড নোটে বা নিচেই একটু লিখব, এখানে একটু লিখব প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের সমষ্টি, কেন্দ্রস্থ কোণের সমষ্টি, কোণের সমষ্টি, কোণের সমষ্টি 4 সমকোণ, কেন্দ্রস্থ কোণের সমষ্টি, সমষ্টি 4 সমকোণ, আমরা এখানে লিখে দিব প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে আমাদের তথ্য, এটা আমাদের কিন্তু জানা আছে যে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ। এখন আমরা যদি এই দুইকে এ পাশে পার করে দিই তাহলে কি হবে, দুইটা এ পাশে আসলে ভাগ হবে, 4 2 দ্বারা ভাগ করলে, বা আমরা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে লিখে দিলেও কিন্তু হবে। এখন আসি তাহলে আমরা কি লিখে দেব, তাহলে এই লাইনটা আমরা এখন 2 দ্বারা ভাগ করে তাহলে কি হবে 2 সমকোণ, 2 সমকোণ, আমরা বাম পাশে হবে 2 সমকোণ আর ডান পাশে হবে কত বলো তো, 2 দ্বারা যেহেতু ভাগ করছি তাহলে এই পাশে 2টা এই পাশে, আর যদি কজন না স্যার এইভাবে যদি লিখি তাহলে লিখতে পারো 2 সমকোণ, ডান পাশে থাকিচ্ছে হচ্ছে কোণ LKN যোগ কোণ LMN, কোণ LMN। এখন আমরা যদি ঘুরে লিখি তাহলে এখানে কত হবে, তাহলে দেখো এটাকে এই পাশে লিখবো আর এখানে 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে, তাহলে কোণ অতএব কোণ এটা আগে লিখবো LKN যোগ কোণ
কোণ চিহ্ন দিতে হবে, কোণ এল এম এন সমান সমান এটি ভাগ করলে সমান সমান 2 সমকোণ। খুবই সহজ উপপাদ্য এটা, তোমাদের বইয়ের কিন্তু 23 নম্বর উপপাদ্য আমাদের প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটাও কিন্তু দেখে নিলাম। আমাদের কিন্তু হয়তো এখানে কিন্তু তোমাদের মুখে কিন্তু হয়তো বা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে এখানে কিন্তু আমি মুখেই বলে দিলাম যে প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের সমষ্টি 4 সমকোণ। এটা হচ্ছে আমাদের, যেহেতু এখানে 4 সমকোণ লিখছি বাম সাইডে, একটা প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ, আরেকটা হচ্ছে কেন্দ্রস্থ, শুধু কেন্দ্রস্থ কোণ, এই দুটো যোগ করলে আমাদের কত হয়, 4 সমকোণ হয়। সেটা কিন্তু আমি এখানে মুখে হয়তো বলে দিলাম। এখন আসি আমরা তাহলে সর্বশেষ যে গ নাম্বার প্রশ্নটি আছে সেই প্রশ্নের এখন আমরা সমাধানটা দেখব। এখন আসি, এখানে আমাদের যে কাজটা করতে হবে এই চিত্রতে, আমাদের কিন্তু এই চিত্র দিয়ে কাজ করব আমরা। দেখি এখন আমরা এই চিত্র থেকে কাজ করব। আমাদের কোন কোন অক্ষর প্রয়োজন সেই অক্ষর দিয়ে এখন আমাদের কাজ করতে হবে। বাকিগুলোকে আমরা একটু মিশে দিচ্ছি। আমরা এটা আমাদের প্রয়োজন হবে না, আমরা এইদিকে এটা প্রয়োজন হবে না। এখন পরের যে কাজটুকু দেখো, আমরা বিশেষ নির্বাচন, গ নাম্বার প্রশ্ন বলছে প্রমাণ করো যে কে এল যা এ কে এন যা অপেক্ষা কেন্দ্রের নিকটবর্তী। অর্থাৎ যে যাটা বড় যা কিন্তু অবশ্যই বড় যাটা কেন্দ্রের কাছেই থাকে, আর ছোট যাটা কিন্তু কেন্দ্র থেকে, আর ছোট যা যেটা সেটা অবশ্যই কেন্দ্র থেকে কিন্তু একটু দূরে থাকে, দূরে অবস্থান করবে। দেখো আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে বড় যা, যার কারণে কেন্দ্রের কাছে, আর ছোট যা কিন্তু কেন্দ্র থেকে দূরে আসে। এখন আসি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচন আমরা যদি এবার 5-এর গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব, তাহলে বিশেষ নির্বাচন কি লিখব? বিশেষ নির্বাচন তোমাদের আসলে প্রত্যেকটার জন্য কিন্তু চিত্র অঙ্কন করতে হবে। খ নাম্বারের জন্য করতে হবে, গ নাম্বারের জন্য কিন্তু চিত্রটা অঙ্কন করতে হবে আলাদা আলাদা, তারপরে কাজ করতে হবে। তাহলে মনে করি, এখন আমরা লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট আমাদের ও কেন্দ্র বিশিষ্ট কে এল এম এন কে এল এম একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট কে এল এম এন বৃত্ত বিশিষ্ট, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট কে এল এম এন একটি বৃত্ত, কে এল এম এন একটি বৃত্ত। বা আমরা আরেকটা কথা বলতে পারি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কে এল এম এন একটি চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা এটাও লিখতে পারি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কে এল এম এন চতুর্ভুজটি কে এল এম এন চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। তাহলে চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। এখন কে এল এবং কে এন দুইটি কিন্তু যা, যেখানে আমরা বলতে পারি যেখানে কে এল ও কে এন দুইটি যা, যেখানে কে এল ও কে এন দুইটি, আমরা যদি বলি দুইটি কি যা অন্তর্লিখিত হয়েছে। এখন কে এল ও কে এন এই দুটি কে এল ও কে এন দুইটি যা, যেখানে আমরা একটু বলতেছি যেখানে কে এলটা বড় এবং কে এনটা কিন্তু আমাদের ছোট। কে এল যাটা বড় এবং কে এনটা প্রশ্নে কিন্তু বলা আছে, দেখো কে এলটা বড়, কে এনটা কিন্তু ছোট। এখন ও বিন্দু থেকে আমরা এটা লিখলাম। এখন ও বিন্দু থেকে দেখো, ও বিন্দু থেকে কে এল এবং কে এন এর ওপরে ও বিন্দু থেকে কে এল ও কে এন এর উপর কি দুইটা আমাদের ও ই এবং ও এফ লম্ব। তাহলে দেখো এখান থেকে আমাদের
এটা ওই দিলাম আমরা, আর এটাকে এফ দিলাম। ওই এবং ওই এফ দুটি লম্ব। তাহলে আমার যেটুকু দরকার সেটুকু দিয়ে কাজ করব। কে এল ও কে এন এর ওপর ও ই, ও ই এফ ও, ও এফ, ও এফ লম্ব, ও এফ লম্ব। তাহলে আমরা একটু লম্ব লিখে নিলাম। এখন প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে আমাদের কি প্রমাণ করতে হবে দেখো তো আমাদের, অর্থাৎ দেখো ওইটা, এখন আমরা ওটাকে এখানে একটু আগায় দিলাম। এখন আসি ওই সাথে, দেখো ওইটা ছোট, প্রমাণ করতে হবে যে ওইটা আমাদের ছোট আর ও এফটা বড়। এটা প্রমাণ করলে কিন্তু আমাদের যথেষ্ট। যেহেতু আমাদের এটা নিকটবর্তী দেখা যাচ্ছে, প্রমাণ করতে হবে যে ওই লেস দেন ও এফ। এখন আসি অঙ্কন, আমাদের কি করতে হবে অঙ্কন। এখন অঙ্কন কিন্তু এটা আমাদের এর ভেতরে হয়েছে। এখন আসি আমরা অঙ্কন করব। অঙ্কন কি করব আমরা অঙ্কন, দেখো ওর থেকে কে পর্যন্ত আমরা একটু যোগ করে দিব। ও কমা কে যোগ করি, ও কমা কে যোগ করি, এটা হচ্ছে আমাদের অঙ্কন। আর বেশি কিছু আমাদের অঙ্কনের দরকার নেই। এখন আমরা যোগ করে দিলাম, এটা কিন্তু আমাদের দরকার নেই। এখন আসি আমরা এখানে দুইটা ত্রিভুজ পেলাম। এখন বলো তো ও কেটা কি, ওর থেকে কে পর্যন্ত, বৃত্তের কেন্দ্র থেকে বক্ররেখা পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ কিন্তু সকল দিকে কিন্তু, এখান থেকে দেখো আমরা যে কোনো বৃত্ত দাগাই না কেন, এখান থেকে কেন্দ্র থেকে এদিকে এই প্রত্যেকটাকে এক একটা ব্যাসার্ধ বলা হয়। এখানে অসংখ্য ব্যাসার্ধ হতে পারে, প্রত্যেকটি কিন্তু ব্যাসার্ধই সমান। আমরা কেন্দ্র থেকে বৃত্তের বক্ররেখা পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। আর কেন্দ্র দিয়ে যদি যায় সেটাকে বলা হয়, অপর প্রান্তে যদি যায় তাহলে সেটাকে বলা হয় ব্যাস। তাহলে এখন এই ব্যাসার্ধ কিন্তু সব ক্ষেত্রেই সমান। এখন আসি আমরা দেখো অঙ্কন করে নিলাম। এখন প্রমাণে আমরা যেহেতু এখন প্রমাণ করব, আমি এখান থেকে একটু জায়গা হতে সমস্যা পড়তে পারি আমরা, তাহলে এখান থেকে আবার পরে লিখবো। এখান থেকে আমি প্রমাণটা এখানে, তোমরা কিন্তু আসলে নিচে নিচে লিখবা। তাহলে এখানে যেহেতু আমার জায়গা আছে সেই ক্ষেত্রে এখান থেকে একটু আমি শুরু করলাম। প্রমাণে যায় কি বলবো, দেখো যেহেতু ওই লম্ব, ওইটা লম্ব কার ওপরে কে এল, যেহেতু আমরা বলতেছি যেহেতু ওই লম্ব, যেহেতু ওই লম্ব কে এল, কে এল এর ওপরে লম্ব, যেহেতু ওই লম্ব কে এল, সুতরাং কি হবে, সুতরাং আমরা এখানে লিখব বা নিচে লিখব, সুতরাং আমাদের কি হচ্ছে, যেহেতু এটা লম্ব, তাহলে ওই লম্ব যদি কোনো কেন্দ্র থেকে যদি কোনো জ্যায়ের ওপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে ওই লম্বটা ওই জ্যাটাকে সমান দুই ভাগে বিভক্ত করে। তাহলে এই পাশে যেটুকু আছে এই পাশে কিন্তু ততটুকু আছে। তার মানে এই মাঝখানে এই বিন্দুটা হচ্ছে কে এল এর মাঝখানে মধ্যবিন্দু। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে আমরা বলতে পারি কে ই সমান সমান হাফ কে এল, অর্থাৎ কে এল এর অর্ধেক। তাহলে আমরা বলতে পারি কে ই সমান সমান, সুতরাং কে ই সমান সমান হাফ কে এল এর অর্ধেক। কি কারণে আমরা বলতেছি, কোনো কি কেন্দ্র থেকে জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বলা হচ্ছে কেন্দ্র থেকে জ্যা এর ওপর লম্ব, জ্যায়ের ওপর লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত করে। তাহলে আমরা সেই কারণে বলতে পারি যে কে ই সমান সমান কে এল, হাফ কে এল। আবার দেখো তো ওইটাও কিন্তু ওই এফটাও লম্ব, তাহলে ও কে এফ সমান আমরা কি বলতে পারি, কে এফ সমান আমরা বলতে পারি হাফ কে এন। একইভাবে আমরা বলতে পারি কে এফ সমান সমান আমরা হাফ কে এন বলতে পারি, হাফ কে এন বলতে পারি। এখন আমরা দেখো, এখন আমরা ত্রিভুজ কে ও ই এর ক্ষেত্রে, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে এখন আমরা একটু আলোচনা করব। এটা কিন্তু দেখো, এটা যেহেতু লম্ব তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু পিথাগোরাসের সূত্র আছে। এই বড় যেটা ও কেটা কিন্তু অধিভুজ,
ওর কেটা এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, আবার এই ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু এটা বড় বাহু, সেই কারণে ও কেটা অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা তাহলে ত্রিভুজ ও কে ই ত্রিভুজ, আমি এখন এখানে যাচ্ছি ত্রিভুজ, যেহেতু আমরা এখানে ত্রিভুজ ও কে ই এর ক্ষেত্রে, ত্রিভুজ ও ই এর ক্ষেত্রে, ও কে ই এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ও ইস ও কে স্কোয়ার, ও কে স্কোয়ার অতিভুজের ওপর স্কোয়ার, ও কে স্কোয়ার সমান কি বড় বাহুর স্কোয়ার সমান সমান কে ই স্কোয়ার যোগ ই ও স্কোয়ার, বা আমরা ও ই স্কোয়ারও বলতে পারি, ই কে ই স্কোয়ার, কে ই স্কোয়ার যোগ কি ও ই স্কোয়ার আমরা বলতে পারি। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র থেকে, কোথা থেকে, পিথাগোরাসের পিথাগোরাসের উপপাদ্য থেকে, উপপাদ্য থেকে, পিথাগোরাসের উপপাদ্য থেকে, আমরা কিন্তু মুখে বলতেছি, লেখা হয়তো একটু উপপাদ্য থেকে, পিথাগোরাসের উপপাদ্য থেকে। এখন দেখো আবার এটা আমরা যদি এটাকে সমীকরণ যদি আমরা একটু সমীকরণ দিতে পারি, যেহেতু জায়গা নেই আমি এটা এখানে এক দিলাম। এখন আসি আমরা আবার ত্রিভুজ ও কি এফ, ত্রিভুজ ও কি এফ, ও কে এফ, ত্রিভুজ ও কে এফ এর ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে আবার কি হবে, এর ক্ষেত্রে কি হবে ও কে স্কোয়ার, এটাও কিন্তু পিথাগোরাসের সূত্র ব্যবহার হবে। ও কে স্কোয়ার সমান সমান কি হবে বলতো, কে এফ স্কোয়ার যোগ কি ও এফ স্কোয়ার, সমীকরণ নাম্বার দিলাম 2। এখন এই দুটা সমীকরণ থেকে দেখো এটা তো বাম পাশে ওকে আছে, এটারও ওকে আছে, তাহলে আমরা ওকে বাদ দিয়ে এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে কি লিখতে পারি দেখো তো, আমরা কি লিখতে পারি, কে ই স্কোয়ার যোগ ও ই স্কোয়ার সমান সমান কে এফ স্কোয়ার যোগ ও এফ স্কোয়ার, কোথা থেকে পেলাম 1 ও 2 হতে, এখানে আমরা একটু লিখে দিলাম 1 ও 2 হতে। এখন আসি আমরা আরেকটা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু কে এলটা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা এখন লিখতে পারি, কে এল গ্রেটার দেন কে এন, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা এই সাইডে গেলাম, এখন আসি আমরা তাহলে এই অংশের পরে কিন্তু এখানে আসলাম, তোমরা নিচে কিন্তু লিখবা, আমাদের যেহেতু দেখা সমস্যা বোর্ডে লিখলে আবার নিচের দিকে চলে যাবে। এখন আসি আমরা তাহলে ওই ইয়েটা লিখবো কে এল, এখন আমরা লিখেছি দেখো, এখন কে এল গ্রেটার দেন কে এন, এখন আমরা কিন্তু লিখলাম দেখো কে এল সমান এখন কি লেখা যায় দেখো, কে এল আমরা যদি উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করে দিই, তাহলে হাফ দ্বারা গুণ করে দাও, হাফ দ্বারা গুণ করে কে এল গ্রেটার দেন হাফ কে এন, হাফ দ্বারা গুণ করে, হাফ দ্বারা গুণ করলে তাহলে দেখো আমরা এখন তাহলে হাফ কে এল, আমরা এই যে এখানে দেখো আমাদের লেখা আছে হাফ কে এল সমান কে ই লিখতে পারি, তাহলে কে ই গ্রেটার দেন আমাদের দেখো আরেকটাতে আমরা এই কে এন এর পরিবর্তে কে এফ লিখতে পারি, তাহলে আমরা কে এফ থেকে আমরা তাহলে কে ই, অতএব আমরা এটা লিখতে পারি। এখন আমরা যদি উভয় পক্ষে একটু স্কোয়ার করি তাহলে কিন্তু এখানে দেখো আমাদের কিন্তু আছে, এখানে যদি আমরা উভয় পক্ষে এখন বর্গ করি তাহলে কি হয়, অতএব কে ই স্কোয়ার গ্রেটার দেন কি কে এফ স্কোয়ার, আমরা বর্গ করে দিলাম, এখানে বর্গ করলাম। এখন আসো দেখো কোনো সমানের যদি আমাদের এটি মাঝখানে কি চিহ্ন আছে, সমান চিহ্ন আছে, এটা আমরা একটু পরের নাম্বার 3 নাম্বার সমীকরণ এটি যদি ব্যবহার করি তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 1 ও 2 হতে, এখানে একটু সরে লিখে দিলাম, এটি 3 নম্বর সমীকরণ। আমরা এখন যদি দেখতে পারি বাম পাশে দুটার যোগফল কিন্তু এই পাশে যোগ করে যে সমান হবে, এই দুটার যোগফলও কিন্তু একই হবে, মাঝখানে কিন্তু সমান চিহ্ন আছে। এখন বলো তো বাম পাশে যদি কে ই স্কোয়ার যদি বড় হয় তাহলে কিন্তু ওই স্কোয়ার ছোট হবে, কারণ এই পাশে কে এফ স্কোয়ার কি আছে ছোট আছে, কারণ এই যে এখানে দেখো কে এফ স্কোয়ার ছোট দেখাচ্ছে, তাহলে এটা বড় এটা ছোট, তাহলে এটা বড় এটা কি ছোট, তাহলে এখন বলা হচ্ছে যেহেতু এটা বড় তাহলে এই পাশে এটা আছে ছোট আর এই পাশে এটা আছে বড়, এটা হবে বড়। তাহলে আমরা এই তথ্য থেকে 3 হতে পাই, সুতরাং 3 নং হতে পাই, সুতরাং আমরা বলতেছি সুতরাং 3 নং হতে পাই, 3 নং হতে কি পাচ্ছি দেখো তো, আমরা বলতে পারি তাহলে কি ছোট হবে ও ই স্কোয়ার
ও স্কোয়ার লেস দেন আমাদের ও এফ স্কোয়ারটা বড় হবে ও এফ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সুতরাং কি বলতে পারি, অতএব আমরা দিতে পারি ওই লেস দেন, আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। দেখো আমাদের ওই লেস দেন ও এফটাই দেখাতে বলছে, আমাদের জায়গা নেই, তাহলে ও ই লেস দেন ও এফ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখো 5-এর ক, খ, গ নাম্বার সৃজনশীল প্রশ্নের কিন্তু আজকে আমরা সমাধান দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা যে সম্পাদ্য রয়েছে সম্ভবত 6 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু তোমাদের সামনে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।